সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৩৬৩৬ মিটার। সান্দাকফু টেক রুটে ৪টি প্রাকৃতিক মনোরম পর্যটন কেন্দ্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম স্থান হলো চিত্রে। দার্জিলিংয়ের নিকট মানেভঞ্জন থেকে আলাদা ছোট গাড়ি করে সান্দাকফু টেক রুটে যেতে হয়। চিত্রে একটি ছোট্ট গ্রাম, গ্রামীণ পরিবেশ খুবই মনোরম। এখানকার উচ্চ পাহাড় থেকে দিগন্ত বিস্তৃত সিঙ্গালীলা শৈলশিরা দেখতে পাওয়া যায়। চিত্রে গ্রামকে কেন্দ্র করে রয়েছে একটি সুন্দর মনাস্ট্রি। এই মনাস্ট্রির ভেতরে ও বাইরের দেওয়ালে বিভিন্ন নকশা ও দেবদেবীর ছবি অঙ্কিত রয়েছে। গ্রামের কিছুটা নিচের দিকে রয়েছে বৃহৎ বুদ্ধমূর্তি ও আশ্রম। অনেক পর্যটক এই আশ্রমে অগ্রিম বুকিং করে থাকতে পারেন। দূষণমুক্ত পরিষ্কার নীল আকাশ আপনাদের মন অবশ্যই ভরিয়ে দেবে। এই চিত্রের সামনেই দেখতে পাচ্ছেন যে বুদ্ধ মূর্তি, তার গায়ে যে সুন্দর কারুকার্য, তার সঙ্গে রঙের যে ব্যবহার, সেটা সমস্ত পর্যটকদের কিন্তু মুগ্ধ করবে। আশ্রমকে দেখালাম এবং এই চিত্রে জায়গা থেকে দিগন্ত বিস্তৃত যে পাহাড়, সেটা এখানকার পরিবেশকে অত্যন্ত মনোরম করে তুলেছে। এখানকার আশ্রম ছাড়াও এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, যেখানে সহজেই অনেক পর্যটক এই চিত্রেতে নিরিবিল্লিতে থাকার একটা যে সুব্যবস্থা, এখানকার মানুষরা পরিষেবা প্রদান করে থাকেন। এই ছোট্ট গ্রাম অত্যন্ত প্রকৃতির সঙ্গে নিবিড় করে রেখেছে আপন মনে। চিত্রে থেকে এরপর আমরা রওনা দিলাম মেঘমা নামক গ্রামে এসে উপস্থিত হলাম। ছোট্ট সুন্দর বাড়ি এবং হোমস্টে নিরিবিলি পরিবেশে কাটানোর অন্যতম ডেস্টিনেশন হলো এই মেঘমা। স্থানীয় মানুষ সূত্রে জানতে পারলাম এখানে মেঘের আনাগোনা ও কাছাকাছি মেঘের অবস্থানের জন্য মেঘমা নামকরণ করা হয়েছে। প্লাস্টিক বর্জিত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে অনেক পর্যটক একদিন এখানে রাত্রি যাপন করে তারপর সান্দাকফুর দিকে অনেকে যাত্রা শুরু করে। এই মেঘমার যে রাস্তাঘাট এবং পানীয় জল, তার পাশাপাশি বিভিন্ন যে হোমস্টের একটা নিয়ম নীতি খুব সুন্দরভাবে সমস্ত পর্যটকদের কিন্তু আকর্ষিত করবে। স্বাভাবিকভাবেই এখানে প্লাস্টিক বা অন্যান্য সচেতনতামূলক যে পোস্টার আমরা প্রত্যক্ষ করতে পারলাম। এরপর আমরা অবশেষে উপস্থিত হলাম টংলু, যেখানে আমাদের আজকে রাত্রিতে থাকার মেন ডেস্টিনেশন। এই টংলু তে হোমস্টে খোঁজাখুঁজি করার আমরা চেষ্টা করলাম যে কাছাকাছি কোথায় হোমস্টে রয়েছে। যেহেতু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা এখানে উপস্থিত হলাম, অধিকাংশ হোমস্টে বন্ধ রয়েছে। তার অন্যতম কারণ হলো রাত্রিকালীন টেম্পারেচার প্রায় -3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি নিচে নেমে যায়। আমরা অবশেষে একটা হোমস্টে খুঁজে পেলাম, তার সামনেই বরফে আবৃত হোমস্টে, এবং সেখানে অবশেষে থাকার একটা ব্যবস্থা, রাত্রি যাপন করার জায়গা পেয়ে গেলাম। এবং এই হোমস্টের থাকার পাশাপাশি এখানে এসে যখন দেখলাম যে কিচেনে যখন উপস্থিত হলাম, কিচেনটি এত সুন্দর এবং তার বিভিন্ন যে বাসনপত্রের পাশাপাশি বিভিন্ন দ্রব্য সামগ্রী এত সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে, এবং এনাদের যে ব্যবহার এবং খাবার পরিবেশন সমস্ত কিছুই পর্যটকদের কিন্তু আকর্ষিত করবে। পরের দিন সকালে আমরা রওনা হলাম পায়ে হেঁটেই টিমলিংয়ের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করলাম পায়ে হেঁটেই। এবং এটি সাধারণত অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক এলাকা, যেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একাধিক ছোট ছোট হোটেল এবং হোমস্টে। এবং এই জায়গাটি থেকে প্রাকৃতিক যে সৌন্দর্য, বিভিন্ন পাহাড়ের যে রেঞ্জ, শৃঙ্খলিত যে শৈলশিরা, সেটা অত্যন্ত মনোরম প্রকৃতি। এই টিমলিং হচ্ছে এর উচ্চতার 2970 মিটার
এটি সাধারণত পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম অঞ্চল রূপে পরিগণিত। তাই স্বাভাবিকভাবে এই জায়গার যে গুরুত্ব সেটা সমস্ত স্তরের মানুষের কাছে জায়গা করে নিয়েছে। এখানে মানুষেরা সাধারণত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানকার হোমস্টে এবং হোটেলগুলিকে সাজিয়ে তুলেছেন পর্যটকদের জন্য। বিশেষ করে এই সান্দাকফু টেক রুটে যে সমস্ত মানুষজন পায়ে হেঁটে যাতায়াত করে তাদেরকে পরিষেবা প্রদান করার জন্য এই গ্রামগুলি গড়ে উঠেছে এবং এখানে থাকা, খাওয়া এবং অন্যান্য পরিষেবা প্রদানের মধ্য দিয়ে এই টিমলিং জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপে পরিগণিত রয়েছে। আমরা টিমলিংয়ের বিভিন্ন গ্রামীণ পরিবেশ এবং বিভিন্ন হোটেল বা বিভিন্ন রেস্তোরাঁগুলিকে পরিদর্শন করার পর আমরা আস্তে আস্তে হেঁটে চললাম সামনের দিকে, অর্থাৎ সান্দাকফুর যে টেক রুট সেই টেক রুট ধরে এগিয়ে যেতে শুরু করলাম। পাশেই আমরা দেখতে পেলাম যে এখানে একটি মোনাস্ট্রি রয়েছে, অত্যন্ত সুন্দরভাবে সাজানো মোনাস্ট্রি। এখানকার মানুষরা এই মোনাস্ট্রিতে আসেন এবং সেখানে পূজা অর্চনা করে থাকেন। এইটি একেবারে এই টিমলিংয়ের একেবারে সর্বোচ্চ উচ্চ জায়গায় অবস্থান করছে এই মোনাস্ট্রিটি, এবং সারা দিন ধরেই এখানে পূজা পার্বণ চলে এবং বিভিন্ন মানুষ এখানে এসে পূজা দিয়ে থাকেন। এই মোনাস্ট্রির পাশাপাশি আমরা এখান থেকে যে এর যে ভিউ পয়েন্ট অত্যন্ত সুন্দর, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সান্দাকফুর দিকে এবং সেখানে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম যে সিঙ্গালীলা ন্যাচারাল পার্ক। সিঙ্গালীলা ন্যাচারাল পার্ক অবস্থান করছে এই জায়গাতে এবং এখানকার বৃক্ষগুলি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন পাতা শূন্য হয়ে গেছে, কারণ শীতকালীন পরিবেশে সমস্ত জায়গায় পাতা পড়ে গেছে। গাছের মধ্যে অসংখ্য কুড়ি রয়েছে, কারণ মার্চ এপ্রিল মাসে এখানে ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া এবং রোডোডেনড্রন গাছের যে প্রাচুর্য, তাদের যে ফুলের বাহার, এটা প্রত্যেকটা পর্যটক কিন্তু গ্রহণ করতে পারবেন বা দেখতে পাবেন যে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। সাধারণত সান্দাকফু, গৈরিবাস এই যে জায়গাগুলো রয়েছে তার পাশাপাশি এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুড়ি এসেছে গাছের মধ্যে, পাতা নেই, কিছুদিন পরেই এই ফুল ফুটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে ভরিয়ে তুলবে। আমরা অবশেষে সিঙ্গালীলা ন্যাচারাল পার্কে প্রবেশ করলাম এবং সেখানে আমরা দেখতে পেলাম রাস্তার বিভিন্ন জায়গায় বরফাবৃত অবস্থায় রয়েছে এবং এখানকার এক সিআরপিএফ জওয়ান ভাই এর সঙ্গে সাক্ষাৎ হলো এবং তিনি বললেন যে নিচের দিকে যান, সেখানে আরও বরফ রয়েছে, আপনারা বরফ দেখতে পাবেন। সত্যি কিছুটা যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম রাস্তার দু সাইডে বরফ জমে রয়েছে এবং আরও কিছুটা দূরে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে বরফের যে স্তূপ বা বরফ যে সুন্দরভাবে এই এলাকাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই ধাপে ধাপে সঞ্চিত অবস্থায় রয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। তাই স্বাভাবিকভাবে আমরা এই যে সান্দাকফু টেক রুটের পথে চারটি যে প্রধান জায়গা চিত্রে, মেকমা, টংলু এবং টিমলিং, এদের গুরুত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অপরিসীম, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে আকর্ষিত করেছে এবং অনেক মানুষ হাঁটতে হাঁটতে এই জায়গায় পৌঁছে যান এবং এখানে বিশ্রাম নেন। পরের দিন সকালের দিকে একেবারে কাঞ্চনজঙ্ঘা একেবারে খুব কাছ থেকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। দার্জিলিংয়ে যেমন কাঞ্চনজঙ্ঘাকে অনেক দূর থেকে আপনারা লক্ষ্য করেন, কিন্তু এই জায়গায় এলে আপনারা মনে হবে যেন কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে রয়েছে, এর সামনে কোনো রকম কোনো অবস্ট্রাকেল নেই, স্বাভাবিকভাবেই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই তিনটি জায়গা, আপনারা আসুন এবং আপনারা উপভোগ করুন।